আপকি আদালতে বিজেপির ওপর অভিযোগ হলো যে ওদের নেতারা ভারতীয় সেনার অপমান করেছে। সুধাংশুজি, ভারতীয় জনতা পার্টির নেতা, মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী বিজয় শাহ, উনি কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে যা বলেছেন তা অত্যন্ত নিন্দনীয় এবং খুবই লজ্জার কথা। উনি বলেছেন যে যারা আমাদের দেশের মেয়েদের সিঁদুর মুছে দিল, আমরা ওদের বোনকে পাঠিয়ে ওদেরকে যা নয় তাই করে দিলাম। দেখুন, এটা খুবই নিন্দনীয় একটা বয়ান। আর এর জন্য উনি তো ক্ষমাও চেয়েছেন, আফসোসও করেছেন। তাও আদালতে মামলা চলছে, যা হবে তার উপর রায় যেটা হবে সেটা নিয়ম মতন হবে, মামলা চলবে। কিন্তু না, আপনার কি মনে হয় না বিজেপি থেকে ওনাকে বিতাড়িত করা উচিত ছিল? দেখুন, পরিষ্কার কথা, উনি ক্ষমা চেয়ে নিয়েছেন, অনুশোচনাও তো করেছেন, কিন্তু প্রশ্ন তারা করছেন যারা এয়ারফোর্স অফিসারের হত্যাকারী ইয়াসিন মালিককে ডেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওনারা তাকে সম্মানিত করেছিল, যে ভারতের সেনাপ্রধানকে রাস্তার গুন্ডা বলে, যাদের নেতা সিধু জেনারেল বাজপাকে গলা মেলানোর ক্ষমাও চাননি, নিজের বয়ান উইথড্র করেননি। উইথড্র করেছিলেন কি? না, করেননি তো। যে হাফিজকে সাহেব বলেছে, যে ওসামাকে জি বলেছে, আর সেই সঙ্গে দেখুন, ভারতের সংসদে হওয়া হামলায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবার মেডেল ফিরিয়ে দেন, কারণ সুপ্রিম কোর্টের সাজা হওয়ার পরেও 7 বছর আফজল গুরুর ফাঁসি হয়নি, ওর জন্য চোখে জল আসেনি, কিন্তু পাটিয়ালা হাউসের এনকাউন্টারের অভিযুক্তের জন্য ওরা এসেছিল। এই জন্য সেনার শৌর্যের ব্যাপারে আর সেনার সম্মানের ব্যাপারে যে ধরনের অঙ্গীকার ভারতীয় জনতা পার্টি আর মোদিজি করেছেন, আমার মনে হয় এই ব্যাপারে প্রশ্ন তোলা অবান্তর। দেখুন, আমি আপনার সমস্ত কথা মেনে নিলাম, কিন্তু বিজয় শাহের ব্যাপারটা উনি যা বলেছেন, টু রং টু মেক আ রাইট। কংগ্রেস 50টা ভুল করেছে, কিন্তু বিজেপি এটা কিভাবে করতে পারে? দেখুন, এই নিন্দনীয় বয়ানের উপর নিশ্চিতভাবে পার্টি এটা গুরুত্ব সহকারে দেখেছে। যেহেতু ক্ষমা চেয়েছেন, তাও কোর্টের যে ফলাফল হবে সেটা শিরোধার্য হবে। কিন্তু প্রশ্ন যারা করছে, আমি তাদের জিজ্ঞাসা করব, আপনারা তো জনসমক্ষে জঙ্গিকে বেটি বলেছিলেন, ইসরাত জাহাঁকে বেটি বলেছিলেন কি না? আর এটা তো আপনার সরকারের সময়কার। এর থেকে বেশি মজা হতে পারে? কংগ্রেস সরকারের সময় আইবি ইসরাত জাহাঁকে জঙ্গি বলে, সিবিআইও জঙ্গি বলেছে, পরে সিবিআই স্ট্যান্ড চেঞ্জ করে নিল, আর আইবি স্ট্যান্ড চেঞ্জ করেনি কিন্তু। অর্থাৎ কংগ্রেস সরকারের ইন্টেলিজেন্স ব্যুরো বলছে যে ইসরাত জাহাঁ জঙ্গি, আর নেতা বলছে ইসরাত জাহাঁ সেখানে বেটি। আমার মনে হয় যে এই ধরনের ব্যাপারে খড়ের আঁটি দিয়ে পাহাড় ঢাকার মতন চেষ্টা করা থেকে বিরত থাকাই উচিত। বুঝতে পেরেছেন? এটা ভুলে যাবেন না। সেনাবাহিনী আর কর্নেল কুরেশি আর ওনার পুরো পরিবারের যে পরম্পরা রয়েছে ভারতের সেনাবাহিনীর সঙ্গে, সেটা ভারতীয় জনতা পার্টি এবং প্রত্যেক ভারতীয় মন থেকে সম্মান জানায়। দেখুন, আমার মনে হয় বিজয় শাহের বিরুদ্ধে বিজেপির অ্যাকশন নেওয়া উচিত ছিল দ্রুত। আপনার বাধ্যবাধকতা থাকতে পারে, আমার নেই, তাই আপনার এই কথা আমি একমত নই। দেখুন, একমত হওয়াটা তো আপনার ব্যাপার, তাই না? আমি এটা মনে করি যে আপনিও দুটো অভিযোগ বলুন আর তার উপর বিচার করুন। দেখুন, আরো এক নেতা আছেন, উনিও মধ্যপ্রদেশেরই। উনি বলেছেন যে সেনাদের নাকি মোদিজির সামনে নতমস্তক হয়ে যাওয়া উচিত। না 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 না, উনি এটা বলেননি, আর এমনটা হতেও পারে না। উনি বলেছিলেন যে, উনি যেটা বলেছিলেন উনি নিজের জন্য বলেছিলেন, আমি সেনার সামনে নতমস্তক আর মোদিজির সামনে নতমস্তক। এই জন্যই তো কংগ্রেস বলছে এই যে তিরঙ্গা যাত্রা বার করছে বিজেপি, এই যে সেনারা যে পরাক্রম দেখালো, সেনা যে বীরত্ব দেখালো, তার ক্রেডিট নেওয়ার জন্য। এটা সেই কংগ্রেস যারা হামাসের পক্ষ নিয়ে বেরোনো যাত্রাকে সংবেদনার প্রতীক বলে গণ্য করে, হিজবুল্লাহর সমর্থনে শ্রীনগর থেকে লখনৌ হয়ে হায়দ্রাবাদ অবধি যাত্রাকে বলে যে এটাই বলা হয়েছিল, এরা তো সাহেব সংবেদনার প্রতীক, আর ভারতীয় সেনার বীরত্বের সমর্থনে বেরোনো যাত্রাকে রাজনীতির প্রতীক বলে দিচ্ছে তারাই আজকে। আপনি জিজ্ঞাসা করুন, গাজার ব্যাপারে ওনাদের টুইটটা দেখুন, কি লিখছে, অল আইজ অন রাফা, আর গাজাতে বলছে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, ফালানা ডিমকানা, এইসব। আর জানি না ওদের কি সব লেখ, কিন্তু সেনার বীরত্বের কথা বললে ওদের যত সমস্যা। আর এমনিতে আমি বলতে চাই, আমি একটা নয়, আমি অনেক ডিবেটেই বলি, আপনি গিয়ে জিজ্ঞাসা করে নেবেন। সেনার বীরত্বের কথা এলে আমি অনেকেই জিজ্ঞাসা করেছিলাম যে ভাই, 71-এর যুদ্ধে জাজ সাহেব বসে আছেন, ওনার থেকে ভালো তো কেউ জানেন না, তাই না? প্যারাট্রুপারকে ঢাকাতে কে লিড করেছিলেন? ঢাকাতে এত বড় অপারেশন ছিল যে আমরা সোজা ঢাকাতে প্যারাট্রুপার নামিয়ে দিয়েছিলাম, জেনারেল জ্যাকব। কেউ নামই বলতে পারেননি। ইস্টার্ন আমাদের
আমাদের ওই ইস্ট কমান্ডের যিনি চিফ ছিলেন জেনারেল জগদীশ সিং অরোরা, যিনি সাইন করিয়েছিলেন, ওনার কৃতিত্ব ছিল না, জেকবের কৃতিত্ব ছিল না, স্যাম মানেকশারের কৃতিত্ব ছিল না, সবার শুধু একটাই নাম মুখে আসতো, ইন্দিরা গান্ধী। মানে তখন সবকিছু ইন্দিরা গান্ধীই করেছিলেন, আর সেনা আমরা কখনো কৃতিত্ব নিইনি। 3টে জায়গাতেই দেখুন না, 2016-তে প্রেস কনফারেন্স কে করেছেন? ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন। 2019-এ কে করেছেন? এয়ারফোর্স। 2025-এ কে করেছেন? সেনার 2 মেয়ে মিলে, 2 অফিসার মিলে। তো আমরা রাজনীতি করিনি, সেনা কাজ করেছে, আর আমরা সেটা বলেছি। সেনা বলেছে আর আমরা বলেছি খুব ভালো করেছে। রাজনীতি ওরা করলো, আর সবসময় কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছে। এখন তো ওরা বলছে যে মোদিজি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন অপারেশন সিন্দুরের। দেখুন, মোদিজির কার্যকালে সেনার মনোবলও অনেক বেড়েছে, আত্মবিশ্বাসও বেড়েছে, আর যে সেনাবল রয়েছে সেটাও বেড়েছে। আমরা কোনো কিছুর কৃতিত্ব নেওয়ার চেষ্টা করিনি। কারণটা কি? কারণ সেনার সমর্থনে যেভাবে আমাদের সরকার আসার পর, আমি ছোট উদাহরণ দিতে চাইব, অ্যাটমিক এক্সপ্লোশন অটলজির সময় মতো হয়েছিল 98-তে, 74-এও হয়েছিল। কি পার্থক্য ছিল? 74-এ ভারত কিছু বলার আগেই রুশ আর আমেরিকা দুজনে অ্যানাউন্স করে দিয়েছিল। 98-তে আমেরিকা জানতেই পারেনি যতক্ষণ না ভারত অ্যানাউন্স করেছে। 74-এ না না না, আমরা শান্তিপূর্ণ কাজের জন্য করেছি। 98-তে আমরা বললাম না, শান্তিপূর্ণ কাজের জন্য করিনি, উই আর দ্য নিউক্লিয়ার স্টেট। আমরা নিজেদের নিউক্লিয়ার স্টেট ডিক্লেয়ার করেছি, সেনার মনোবল বাড়িয়েছি। মোদিজি এলেন তো আমরা নিউক্লিয়ার সাবমেরিন, নিউক্লিয়ার মিসাইল আর জাহাজ, মানে জল, স্থল আর আকাশ, 3 জায়গাতে আমরা নিউক্লিয়ার দিয়ে এম্পাওয়ার্ড করেছি। এখন এরপর দেখুন, সেনা সম্মান নিয়ে একটাই কথা বলবো, আমি আবার রিপিট করে দিচ্ছি। ওনারা ইয়াসিন মালিককে ডেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে সম্মানিত করেন, আর যার বিরুদ্ধে এয়ারফোর্সের আধিকারিকদের হত্যার অভিযোগ ছিল, মোদিজি কাকে ডাকলেন? 2015-তে বীর আব্দুল হামিদের 85 বছর যখন হলো, তখন ওনার স্ত্রী আর পুরো পরিবারকে ডেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সম্মানিত করা হয়। সেনার সম্মান এটাই তো হয়, নাকি ওটা? কি বলতো জানো? জিরো টলারেন্স অন হিউম্যান রাইটস। মানে সেনার বিরুদ্ধে মামলা চলতে থাকবে। আমরা বলেছি জিরো টলারেন্স অন টেরর। ওদের সময় মুখ বন্ধ করে রাখা সরকার আর সৈন্যদের হাত বেঁধে রাখা হতো। আজ সরকারের হিম্মতও রয়েছে আর সেনাদের হাতও খুলে রাখা হয়েছে। আরো একটা প্রশ্ন নিতে পারি অডিয়েন্স থেকে। পাকিস্তানের সব লোকেরা এটাকে বলে জেহাদ। এই যুদ্ধ পুরোপুরি হেরে যাওয়ার পরও ওদের আর্মি চিফ মুনির বলেন নাকি আল্লাহর আশীর্বাদে এই যুদ্ধে ওনারা ফাতে পেয়েছেন, কিন্তু এতে ইসলাম কোত্থেকে এলো? এটাই তো মজার ব্যাপার। ইসলামিক ব্রাদারহুডের নামে তৈরি হয়েছিল, তো 25 বছর আগে একসঙ্গে থাকতে পারেনি। কে গিয়ে মেরেছে বাংলাদেশে? ওই সময়কার ইস্ট পাকিস্তানে জেনারেল টিক্কা খান। উনি মুসলিম ছিলেন না নাকি? অ্যাট দ্য সেম, সেই হু ওয়াজ নেমড বুচার অফ বাংলাদেশ 73-তে বালুচিস্তানে গিয়ে সেটাই তো করেছেন। হি ওয়াজ কল্ড বুচার অফ বালুচিস্তান। আজকে খাইবার প্যাখতুনাতে তালিবানরা কাদের বিরুদ্ধে লড়াই করছে? আচ্ছা ছাড়ুন, যদি ওদের ইসলামের ব্যাপারই হয়, পেশোয়ার মসজিদে বিস্ফোরণ কেন হলো ভাই? রাওয়ালপিন্ডিতে বিস্ফোরণটা কেন হলো? ওখানে তো 100% মুসলিম রয়েছে। এই জন্যই যে এই ফেকেট যে ছিল, যে আমরা ইসলামের নামে করছি, সেটা এখন ভাঙা নজরে আসতে চলেছে। কিন্তু আমি হয়তো, আপনি যে প্রশ্নটা করেছেন না, এটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ যে আজকে ওনাদের এটা মনে হয়, এটা প্রমাণ যে ওরা ভারতের কাছে বাজেভাবে পরাজিত হয়েছে। এই জন্যই ওরা এই ধরনের ধার্মিক কথাবার্তায় আশ্রয় নিয়ে নিচ্ছে। আপনারা দেখেই থাকবেন, আপনারা ভিডিওতে ফুটেজও দেখে থাকবেন, ওনাদের মিনিস্টার, প্রাইম মিনিস্টার আল্লাহকে ফজল ও করম সে ইয়ে হুয়া এতবার ইনশাআল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ এতবার বলেছে যে আমাদের এখানে তো কেউ বলেনি। এই জন্যই পার্থক্যটা কি রয়েছে। আর এমনিতেই অন দ্য লাইটার নোটে বলবো যে আল্লাহর ফজল আর করম দিয়ে ওদের কাজ চলছে না। তৈরি হয়েছে কংগ্রেসের দয়ায়, আর এখন চলছে চীনের দয়ায়। আর এখানে আমি আমার একটা অনুভূতি থেকে আমি বলে দিচ্ছি, আমি পাকিস্তানের জনগণকে অ্যাড্রেস করে বলছি এটা। আমি বিদেশে পাকিস্তানের একজন নেতার দেখা পাই, এমনই কথাবার্তা হচ্ছিল। আমি বললাম যে আচ্ছা, স্বাধীনতার এত বছর হয়ে গেল পার্টিশনের পর, আপনার কি মনে হয় আপনারা হারিয়েছেন নাকি কিছু পেয়েছেন? পাকিস্তানের ইন্টেলিজেন্সিয়া কি ভাবনা চিন্তা করেন? তো জানেন উনি কি বলেছিলেন? সত্যি সত্যি বলবো, পাকিস্তানের ইন্টেলিজেন্সিয়া কি ভাবনা চিন্তা করে? আমি বললাম হ্যাঁ বলুন। পাকিস্তানের ইন্টেলিজেন্সিয়া এটাই বলে যে আমরা স্বাধীন হলাম কবে। আমি বললাম স্বাধীন হননি মানে 47-এ তাহলে কি হলো? আর নাও মার্ক দ্য ওয়ার্ড, উনি বলেন 47-এর আগে আমাদের দেশের পাওয়ার সেন্টার লন্ডন ছিল, তারপর ওয়াশিংটন হয়ে গেল, আর এখন বেজিং হয়ে গেছে।
উনি বলেন আমরা কখনো স্বাধীন হইনি। খোয়াজা আসিফ থেকে শুরু করে জেনারেল মুশাররফ বলে গেছেন যে উই আর ডুইং দ্য ডার্টি ওয়ার্ক অফ ওয়েস্টার্ন কান্ট্রিজ। অর্থাৎ আপনি আজও দেখুন যে দেশ ভিক্ষা চাইছে তাদের সঙ্গে ট্রেডের কথা কি হচ্ছে, প্রচুর কোম্পানি গিয়ে ওদের যে মিনারেল রয়েছে সেটাও তো নিয়ে নিতে চাইছে। চীন সিপেকে সম্পূর্ণ কবজা করে নিয়ে বসে আছে। আর আমি এটাই বলবো যে একটা চলতি কথা রয়েছে, আমি কারোর অসম্মান করতে চাই না, কথায় আছে উলঙ্গ নহায়েগা ক্যা ও নিচোড়েগা ক্যা, কিন্তু এখানে তো যা কিছু বেঁচে আছে সেই রক্তটুকু নিগড়ে নিতে চাইছে। এই জন্য আমি বলছি আজ পাকিস্তানের কি অবস্থা হয়ে গেছে, আর তাদের সেই চিন্তা ভাবনা এই জায়গায় পৌঁছে দিয়েছে যেটা ইসলামিক ব্রাদারহুডের নামে তৈরি হয়েছিল। जब से बना है पाकिस्तान, पाकिस्तान के मुसलमानों का नुकसान है नुकसान।